হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আবারও নতুন পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। তো চলো গল্প শুরু করি। কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সুখ। গাড়ি চলছে তো চলছেই। কোথায় নিয়ে যাচ্ছে জানি না। মাথায় কেবল একটাই ভাবনা। আসফিয়ান বন্যর দেখা পেলে প্রথমে একটা কষিয়ে থাপ্পড় দেবে, পরে যা হয় হোক। গাড়ি থামতেই একজন এসে ডোর খুলে দিল, যেন তারই অপেক্ষায় ছিল। ধীরে গেট দিয়ে প্রবেশ করে সুখ। সরু পথের দুধারে একই পোশাকধারী সামরিক বাহিনীর মতো একাধিক তাগড়া যুবক সটান দাঁড়িয়েছিল। তাকে দেখেই এক একজন মাথা নত করে বেরিয়ে যাচ্ছে গেট পেরিয়ে। এলোমেলো পা চালিয়ে বর্ণকে খুঁজে চলে সুখ। কোথায় আছে সে? একসময় পা থমকে যায় হৃদস্পন্দন। অদূরে বর্ণ গাড়ির বনেটে বসে দৃষ্টিরা সুখের দিকেই চেয়ে আছে। ডান হাতে এখনো ক্রেপ ব্যাগ বাঁধা, কপালেও ব্যান্ডেজ। সুখের চোখ ভরে ওঠে, ধীর পায়ে এগোয় সামনে। বর্ণ ঠোঁটের কোণে হাসি তুলে বলে, ওয়েলকাম টু মাই কিংডম মিসেস আসফিয়ান বর্ণ। অন্তঃকরণ ছলকে ওঠে, তবু আশেপাশে তাকায় না সুখ। এক পা দুপা করে বর্ণর মুখোমুখি গিয়ে থামল। বোবা ফুলকে সুখ চোখে আগাগোড়া পরক করে ভুরু নাচিয়ে হাত ধরে নিকটে নিয়ে আসতেই সুখ বোঝালো, আপনার নামের সাথে আমার নাম আরেক মুহূর্তেও জুড়ে থাকুক আমি চাই না। আই ওয়ান্ট ডিভোর্স। সায়দায় বর্ণ, খুব শীঘ্রই হয়ে যাবে। লয়ারের সাথে কথা হয়েছে। সংবাদটি চরম মিথ্যা, কেবল ফুলকে উস্কে দিতে। সুখের ঠোঁট কেঁপে ওঠে। ডিঙ্গি ভুলে হামলে পড়ে বর্ণ প্রশস্ত বুকে। কিল ঘুষি মেরে ক্ষান্ত হতে না পেরে বুকের পাশে টি শার্ট খামচে ধরে নিকটে টেনে এনে দাঁত বসিয়ে কামড়ে ধরল ঘাড়। ততক্ষণ পর্যন্ত চেপে ধরল যতক্ষণ না জিভে রক্তাক্ত নোনা স্বাদ অনুভব করেছে। এরপর ছেড়ে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানে। বর্ণ টু শব্দ না করে গাড়ে হাত বুলিয়ে আঙুল চোখের সামনে আনে। রক্ত বেরিয়ে এসেছে। মৃদু হেসে সুখের দিকে চেয়ে জানতে চায়, শান্ত, এই অল্পতেই সব হম্বিদম্বি শেষ? সুখ প্রতিক্রিয়া দেখায় না, মুখ বিকৃত করে দাঁড়িয়ে রয়। ওড়না টেনে বর্ণ পুনরায় সুখকে কাছে নিয়ে এলো। বলো, কদিন হয়েছে? 24। চ্যালেঞ্জ কে জিতেছে? অবভিয়াসলি আমি। 15 days have passed। ঠোঁট গোল করে মাথা নাড়ায় বর্ণ। বলো ভুরু গুটিয়ে, জিতিয়ে কে দিয়েছে? কেউ না। ঝরে পড়ার আগে আলগোছে সুখের চোখের অশ্রু মুছে দেয় বর্ণ। মুখশ্রী জুড়ে নজরে বিচরণ শেষে স্থির করে থরথর কাঁপতে থাকা অধরে ডোক গিলে চেয়ে রইল এক দৃষ্টে। নিঃশ্বাস ভারী হচ্ছে ক্রমশ। আনমনে মুখটা বাড়িয়ে দিয়ে যায় আস্তে ধীরে। তপ্ত শ্বাস আশ্রে পড়েছিল সুখের নাকে। ঠোঁটে ঠোঁট ছুঁই ছুঁই। ঠিক সে সময় সুখের কম্পিত ঠোঁটজোড়া নড়ে উঠল। কিস করার চেষ্টা করলেও খুব খারাপ হবে। বর্ণ ভুরু তুলে বলো, কিস? আমি তেমন কিছু ভাবিনি এখনো। তুই ভেবেছিস? হুম। ঘন ঘন দুদিকে মাথা ঝাঁকায় সুখ। বর্ণ ও ভক্তিকে ঠোঁট চোকা করে। কিস কিভাবে করে জানিস? অবশ্য দেখে মনে হয় না এসব জানিস বা এটার মর্ম বুঝিস। চরম অপমান বোধ করল সুখ। দুঃসাহসিক এক কাজ করে বসল পরপর। চোখ খিচে পা তুলে বর্ণর সমান হয়ে অধর জোড়া ছুঁয়ে দিল তার অধরে। পরক্ষণেই সরে আসে তড়িৎ। দেহ মন সর্বত্র কেঁপে উঠল থরথর। বর্ণ মুখ বাঁকায়, এটাকে কিস বলে? পর মুহূর্তে বা হাত উঠে এলো সুখের ঘাড়ের পিছে এবং অধর পাপড়ি জোড়া বন্দি হয়ে গেল পুরুষালী অধরে। বর্ণ পানি খাওয়া হলো, গিলে নিতে লাগে ফুলের অধরের মিষ্টতা। অন্যদিকে সুখ দিশেহারা, খেই হারিয়ে খামচে ধরে বর্ণর চুল। সিয়াম, সিয়াম। জবাব না পেয়ে আরও একবার ডাকলো জিসান। এরপর ফোন থেকে নজর তুলে তাকালো সন্তর্পণে সিয়ামের স্থির দৃষ্টির সামনে। মাথায় বজ্রপাত পড়ে থমকে গেল নাকি? জিসান নিজেও সামনে চাইল, কিছুই নেই, ফুলে ফুলে ভরা গার্ডেন ব্যতীত। সিয়ামের চোখ থেকে কালো সানগ্লাসটা খানিক উপরে তুলে কপাল গুটিয়ে নিল জিসান। ছেলেটার মুখ গার্ডেনের দিকে হলেও চোখের কোণা দৃষ্টি অন্যত্র। সেই দৃষ্টি অনুসরণ করতেই দেখে মিলল বর্ণ সুখের একান্ত মুহূর্তের দৃশ্যপট। অচিরেই নজর ফিরিয়ে নিল, না তাকিয়েই হাত বাড়িয়ে সিয়ামের কান টেনে এগিয়ে চলল সামনে, গেটের অভিমুখে। চলতে চলতে বলল,
প্রাইভেসি টাইম স্পেন্ড বলে এটাকে। সে দেখলে আনড্রেস করে আগুনে শুকাতে দেবে। সিয়ামের আফসোস বাণী বলে ওঠে অস্থির গলায়, দোস্ত দোস্ত রে, চারপাশে কাপলদের এসব দেখা সহ্য করতে পারছি না। আমিও বিয়ে করব। পাশা খেলবো দোস্ত। বেপরোয়া উম্মত বর্ণকে সামলাতে হিমশিম খাচ্ছে সুখ। দম বন্ধ হয়ে আসার জোগাড়। সরে আসতে চেয়েও পারে না। হঠাৎ আবেশে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে গাল বেয়ে। তার এক জীবনের শখের পুরুষের এতটা কাছ থেকে এতটা গভীর ছোঁয়া অনুভব করতে পারবে কখনো, তা কল্পনাতীত ছিল সুখের। ত্রিতল বাড়িটির অধিকাংশ কাঁচ দ্বারা তৈরিকৃত। গ্রাউন্ড ফ্লোর গ্যারেজ সিস্টেম। দ্বিতীয় ফ্লোরে যাওয়ার সিঁড়ি বাহির থেকেই। সুখ এতক্ষণে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যক্ষ করছে চারদিক। জায়গাটা ভীষণ সুন্দর। বর্ণ পিছু থেকে হাঁটছে। সুখ তার আগে আগে। আচমকা ঘুরে গেল। বর্ণর দিকে তাকিয়ে তাকিয়ে উল্টো হেঁটে হেঁটে সানন্দে বুঝা ইশারায়, একটা সিক্রেট শোনাবেন? অভিভূত মতো চেয়ে বর্ণ অনুমতি দেয় সম্মতি স্বরে। হোয়াট নট সুইটহার্ট, প্লিজ শোনান। কণ্ঠটা তীরের ফলার রূপ নিয়ে বুকের ভেতর গিয়ে বিঁধল। ভেতরটা ঈষৎ লজ্জায় মিয়ে গেল, উপরে যথেষ্ট শক্ত রইল সুখ। ঠোঁটে বিশ্বজয় হাসি টেনে বোঝালো, এর আগে ঘুমের সুযোগে লুকিয়ে চুরিয়ে আমি আপনার গালে 7 বার চুমু এঁকেছি। আপনি ধরতেও পারেননি। বর্ণ হাসল ঠোঁট বাঁকিয়ে। আচমকা হাত বাড়িয়ে সুখের কোমর চেপে নিজের সাথে মিশিয়ে চোখে চোখ রেখে বলো, আর আমি 99 বার। বাকি একটা খানিক আগে খেয়ে সেঞ্চুরি করেছি মাত্রই। ইউ নো ফ্লাওয়ার কুইন। ঠোঁট গোল করে শূন্য চুমু ছেড়ে দিল শেষে। ঝড়ো হওয়ায় প্রদীপের আলো নিভে যাওয়ার মতো ধপ করে সুখের হাসি মিলিয়ে গেল। বিস্ময় মুখে জানতে চাইল, আমাকে? নোপ। আমার বোবা ফুলকে? নাচতে বারণ করার পরও সব অশ্লীল কাজ করেছে আমার সাথে, আমারই অগোচরে। আধার নামে চোখে মুখে। ভাবভঙ্গিতে অসন্তুষ্টি। বর্ণ কাজ ঝাঁকিয়ে বলে, আসপিয়ান বর্ণ এসব নিষেধ বারণের ধার ধারে? এটা বিশ্বাস করা তোর আরও একটা বড় ভুল ছিল জানেমান। মানব না। চিটিং করেছেন আপনি। প্রয়োজনে আপনার নামে শ্লীলতাহানির কেস করব। নিজেকে উন্মুক্ত করে ধপধপ এগিয়ে চলো সুখ। পেছন থেকে আসপিয়ান বর্ণর অপ্রকৃতিস্থের মতো গা দুলালো হাসি ভেসে আসলো। সেই হাসিতে চারপাশ ভরে উঠল মনে হয়। শেষ কখন এমন শব্দ করে প্রাণ ভরে হেসেছিল কে জানে। একবার ঘুরে দেখার স্বাদ হলেও সুখ ঘুরল না পিছু। চিটিংবাজ, মিথ্যাবাদী লোক। ধৈর্যশীল, চরিত্রবান, নম্রভদ্র পুরুষ বলে মনে মনে এতদিন যা প্রশংসা করেছিল সব জলে ভাসিয়ে দিল লহমায়। প্রবেশদ্বারে পৌঁছে থ মেরে দাঁড়ায় সুখ। দরজা এমনিতেই খুলবে না। ডুয়েট সিকিউরিটি সিস্টেম, অর্থাৎ পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই প্রয়োগ করতে হবে। স্তব্ধ হয়ে চেয়ে রইল সুখ। যখন পাসওয়ার্ড হিসেবে বর্ণ আমার বোবা ফুল প্রেস করলো এবং এরপর তার হাত টেনে ডিভাইসের উপর চেপে ধরল, অমনি ডোর আনলক খুলে গেল আপনা আপনি। তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানোর পদ্ধতি খোঁজে না পেয়ে স্থির হয়ে থাকে সুখ। ভেতরে পা মারাতে গেলে বর্ণ রুখে দিল। ওয়েট এ মিনিট সুইটহার্ট। পরপর একা একাই ভেতরে গেল। এরপর পুনরায় এলো হাতে একটা ডার্ক চকলেট নিয়ে, সুখের প্রিয় খাবারের অন্যতম। রাজার রাজ্যে রানীকে হৃদয়পূর্ণ অভ্যর্থনা। বশ্যতা শিকারের সদৃশ্য ঈষৎ মাথা নামায়, যেন সম্মান প্রদর্শন করল। সুখ বিহ্বল চেয়ে বর্ণ হাতে খাইয়ে দিতে গিয়ে মতো পাল্টে নিল পরক্ষণে। অর্ধেক নিজের মুখে পুরে সুখের কাছাকাছি চলে এলো আচমকা। এরপর ঠোঁটের সামনে বাড়িয়ে দেয়। দিশেহারা সুখ তখন অস্থিরতায় কাতর, হৃদস্পন্দন টালমাটাল। ধীরে এগিয়ে বাকি অর্ধেক চকলেট মুখে নিয়ে ঢোক গিলে নজর নামিয়ে নিল। বর্ণ তার থুতনিতে ধরে মুখ উপরে তুলে ভুরু নাচিয়ে বলল, আরে বাহ। আসপিয়ান বর্ণকে নিজের আগে পিছে চাকরির মতো ঘুরিয়ে এখন তার সান্নিধ্য লজ্জায় চোখটা তুলতে পারছে না মিসেস ফারিস্তা সুবাহান সুখ। নট ব্যাড। বর্ণর হাতে হাত রেখে সুখ অভ্যন্তরে প্রবেশ করে। বিস্মিত চোখে ফ্যালফ্যাল দৃষ্টি বুলায় চতুর্দিক। এটা মানুষের হাতে তৈরি আবাস নাকি কল্পনার ক্যানভাসে যেমন সুখী তেমন আঁকো, যেমন খুশি তেমন আঁকো এর মতো ড্রিম হাউস। ফ্লোরে স্বচ্ছ কাচ, তার নিচে অসংখ্য ডার্ক রেড রোজ। রোজে ডার্ক গ্রিন পাতাও আছে। দেখে মনে হচ্ছে পানির উপর কালচে রক্তিম গোলাপ ভেসে আছে।
পা দিলেই ডুবে যাবে, অথচ সুখ ডুবল না। ডুববে বা কেন? এটা তো কাঁচ এবং কাঁচের তলদেশে কোনো দক্ষ শিল্পীর তৈরি আধুনিক ডিজাইন। আশেপাশের সকল আসবাবপত্রে অভিজাত্য ছুঁয়ে ছুঁয়ে পড়ছে যেমন। কি সুন্দর! চোখ ধাঁধানো। সুখ আশ্চর্যজনিত চোখে মুখে জানতে চায়, এটা আপনি বানিয়েছেন? নো, দক্ষ আর্কিটেক্টস। সুখ হতাশ চোখে তাকাতেই ধীর গলায় বলল, যদিও অর্ডার আমার ছিল। রোদের তেজ আজ প্রখর। পৃথিবী নিজের রশ্মি বিলিয়ে দিতে মহাশয় সদ্য ব্যস্ত। কপালে চিকচিকে বিন্দু বিন্দু ঘামের উৎপাত। ভার্সিটি থেকে বেরিয়ে এদিক ওদিক নজর ছিটিয়ে নেয় তোফা। ড্রাইভার আঙ্কেল এখনো বসে পৌঁছয়নি, কিন্তু খানিক আগে ওনার মতো কাউকে দেখেছিল সে। স্পষ্ট মনে পড়ছে না। তাছাড়াও আঙ্কেল এত দেরি করে না সচরাচর। ভার্সিটি থেকে বেরোনোর আগেই উপস্থিত হয়ে যায়। সুখের সাথে হওয়া দুর্ঘটনার পর তো এখন আরও কড়া আদেশ জারি করেছে মামারা। আশেপাশে অসংখ্য শিক্ষার্থীদের আনাগোনা, যে যার মতো গন্তব্য ছোটার তারায় ব্যতিব্যস্ত। সুবাইদাকে সাথে করে ধীর পায়ে রাস্তার পাশ ঘেঁষে হাঁটা ধরে। সুবাইদা তার সঙ্গী। এটা ওটা কথা আদান প্রদান করে হাঁটছিল দুজন। হঠাৎ সামনে বাইক এসে পথ আটকায়। হেলমেট মুখে ঢাকা থাকলেও দেখায় তুফা চিনে নিল মানুষটা কে হতে পারে। সহসা থেমে গেল পদযুগল। মাহির হেলমেট খুলে আর চোখে এক ঝলক সুবাইদাকে লক্ষ্য করে সোফার দিকে চেয়ে রইল, যেটা প্রচণ্ড অস্থিরতার কারণ হলো। মৃদু হেসে সুবাইদাকে বিদায় জানায়। ওই তো আঙ্কেল চলে এসেছে। আজ যা তাহলে, আগামীতে দেখা হচ্ছে। সত্যি মেয়েটার বাবা নিতে এসেছে। রোজ আসেন তিনি। তুফার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে সে চলে যায়। কোনা চোখে মাহিরকে পরখ করতে ভুলল না। আপনি এখানে হঠাৎ? ভার্সিটিতে কোনো কাজ ছিল বুঝি? এরপর বলল তড়িঘড়ি দেখিয়ে, অফ সরি, অনধিকার চর্চা করে ফেললাম বোধহয়। মাহির বিষয়টি এড়িয়ে গেল। গম্ভীর মুখে বলে, পেছনে উঠে বসো। বুকে হাত বেঁধে বুড়ো গুটিয়ে নেয় তোফা। উঠে বসো পেছনে। দুঃখিত মাহির ভাই, আপনার কথাটি মানতে পারলাম না। ড্রাইভার আঙ্কেল এলো বলে আপনি বরং আজ আসবে না আঙ্কেল? মানে? মানে সিম্পল, আঙ্কেল আজ আসছে না। তোমায় বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমি নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ, কিন্তু আপনার সাথে যাওয়া যাচ্ছে না। ট্যাক্সিতেই চলে যাব আমি। তুফা হাঁটা ধরল পরপর। মাহির বাইকের স্পিড কমিয়ে তার পাশাপাশি। মেয়েটা থেমে গেল। অদৃশ্য ক্ষোভে মেজাজ চড়ে যাচ্ছে মানুষটার উপর। বলল দাঁতে দাঁত চেপে, এটা কেমন ম্যানার্স ভাই? সামনে বিয়ে হতে চলেছে আমার। বিয়ের আগে হবু শ্বশুরবাড়ির লোকজন আড়ালে অবড়ালে থেকে বউকে অবজারভেশনে রাখে। মাঝ রাস্তায় আপনার সাথে এভাবে দেখলে অন্য কিছু ভেবে নেবে। বলা যায় না, বিয়েটা ভেস্তেও যেতে পারে। তুমি বিয়েতে রাজি? তুফা অবলীলায় জবাব করে, নিঃসংকোচে। হব না কেন? আমার কোনো পছন্দ নেই, কারোর সাথে সম্পর্ক নেই, ভালোবাসার মানুষও নেই। অতঃপর রাজি না হওয়ার কোনো কারণও নেই। মাহির অল্পক্ষণ কেমন করে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। এরপর আস্তে করে জানতে চায়, ভালোবাসার মানুষ নেই? এতে কোনো সন্দেহ? পরস্পরের দৃষ্টি থমকে গেল এক মুহূর্তের জন্য। মাহির প্রত্যুত্তর করতে পারে না। বর্ণ এই সপ্তাহের কথা বললেও তারা আসেনি তুফাকে দেখতে। আগামী সপ্তাহে আসার নিশ্চয়তা দিয়েছে নাকি? মাহির একবার জানতে চেয়েছিল বর্ণর কাছে তুফার হবু বর কেমন। বিনিময়ে বর্ণ জবাব দিয়েছে, যেই ছেলে বুকের পাটা নিয়ে আসপিয়ান বর্ণর সামনে দাঁড়িয়ে তার বোনের হাত চাওয়ার হিম্মত রাখে, সেই তুফার উত্তম জীবনসঙ্গী। তার মানে যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে হয়তো বোকা নয়তো অতি চালাক। মাহির তখন অবশ্য মুখ ফসকে বলে ফেলেছিল, বস, ছেলেটার মুখ ঠিকঠাক আছে তো? মুখে চবাচক শব্দ তুলে বাইক নিয়ন্ত্রণে রেখে মাহির ঘাড় বাঁকিয়ে পাশে তাকায়। তুফা সত্যিই বাইকে ওঠেনি। ওই তো ট্যাক্সি করে যাচ্ছে। মস্তিষ্কে সব গুলিয়ে যাচ্ছে। অদূর থেকে মাহির দেখতে পেয়েছে ট্যাক্সির ভেতর চেপে বসা তুফার চোখে জল। তাকেই কিছু করতে হবে এবার। অনেক তো হলো হৃদয় সংবরণ, পারলো আর কই। চিকেন ফ্রাইড রাইস দিয়ে গেছে একজন এসে। মেডিসিন নিতে হবে বর্ণকে। সুখ তখন বেডরুমে চুপচাপ বসে। কখন বাড়ি ফিরবে প্রহর গুনছে। আমাকে না বলেই উম্মদের মতো ছুটে এসেছিল। সে সময় বর্ণ খাবারগুলো প্লেটে তুলে তার হাতে ধরিয়ে দিল। বলল আদেশের সুরে, খাইয়ে দে। আমি কেন? এতদিন কে দিয়েছিল?
বন কপাল কুঁচকে চোখ তুলল। প্রশ্নটাতে অত্যন্ত বিরক্তি হয়েছে সে। বলল, এতদিন বউ ছিল না বলে বা হাত আর চামচ দিয়েই কাজ চালিয়েছি। তো এখনও তাই করুন। সুখের কথা শেষ হতেই ইশারায় বলা হাতটা পিঠ মুচড়ে ধরে গায়ের ওপর উঠে এলো প্রায়। তবে তুই আসছিস কিসের জন্য? ফিসফিসিয়ে বলল। দম যায় যায় সুখের। বর্ণকে এতটা নিকটবর্তী মানতে একটু কষ্টই হচ্ছে বটে। স্বপ্নের মতো লাগছে সবকিছু। দৃষ্টি সংকুচিত করে নিঃশব্দে ঠোঁট নাড়ালো। আপনি থাকতে বাধ্য করেছেন, তাই। আমার হয়ে থাকার ইচ্ছে তোর ছিল না বলছিস? হাবভাব ভালো না তার। যত তত কাছাকাছি চলে আসছে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক। এখনই ঠোঁট দুটো ঠোঁট ছুঁয়ে দেবে। দম আটকে আচমকা রুখে নিল সুখ। বর্ণর ঠোঁট তর্জনী ঠেকিয়ে বুঝাই দিচ্ছে, খাই দিচ্ছে। অল্পক্ষণে অপলক চেয়ে সরে এলো বর্ণ। সুখ হাত ধুয়ে লোকমা তুলে মুখে পুরে দেয়। তার চোখের দৃষ্টিরে সুখের কাঁপুনি, সংকোচ, জড়তা দেখে হাসছে। শিরশিরে শীতল অনুভূতিতে সুখ বিভ্রান্ত, ঠক ঠক কাঁপছে। বর্ণ বুড়ো গুটিয়ে এক ঝলক হাতটার দিকে চেয়ে এরপর সুখের ভীতমুখটা পর্যবেক্ষণ করে নিজ উদ্যোগে লোকমা মুখে তুলে খেয়েছিস। উপন্যাস মাথা ঝাঁকায় সুখ। বর্ণ বলো, দেখিনি তো। খেয়েই এসেছি। সেটাই তো বলছি, দেখিনি কেন? সুখ ফ্যালফ্যাল করে তাকালো। বাড়িতে খেয়েছি, সেটা এখানে বসে আপনি কিভাবে দেখবেন? বনু জবাব দিল না। প্লেটের বাকি অর্ধেক খাবারের দিকে ইশারা করে বলে, 2 মিনিটে প্লেট যেন সাবার হয়। আমি ঘুমাবো। এখন কি আমায় ঘুম পড়ানোর গান শুনিয়ে ঘুম পড়িয়ে দিতে হবে? সেটা তো পারবো না। বনু হেসে বলো, গান শোনাতে হবে না, তবে ঘুমের মেডিসিন তোর কাছেই। সেটা কিভাবে? আগে খেয়ে নে, তারপর প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি। কিছু একটা মনে পড়তেই সুখ বলল ফ্যাকাশে মুখে, তখন বলেছিলেন শেষবারের মতো দেখতে চলে আসতে। কোথায় যাবেন আপনি? তর সইল না বর্ণর। সুখের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। বলল মোহিত গলায়, তোকে মুক্তি দিয়ে মরণের আগ পর্যন্ত আর কোথাও হারাচ্ছি না জানেমান। প্লেট হাতে নিয়ে শ্বাস চেপে বসে রয় সুখ। মস্তিষ্কে দুনিয়াবি অন্য কোনো চিন্তা হানা দিতে পারল না এই মুহূর্তে। নতুন নতুন অনুভূতির সাথে পরিচয় ঘটছে আজ। ধীরে চোখ নামিয়ে তাকায়। বর্ণ চোখ বুঝে নিঃসংকোচে। কেমন মানুষ শুনি? তাকে অনুভূতির জোয়ারে পিষ্ট করে নিজে এমন শান্ত কিভাবে আছে? বর্ণ মাথা তুলল হঠাৎ। বিরক্তির সুরে বলল, এত কাঁপাকাঁপি কিসের? এই তুলোর মতো শরীর নিয়ে আমার ভালোবাসা কুড়াতে ছুটে এসেছিস, অথচ অল্প ছোঁয়াতেই নাজেহাল। দ্রুত বর্ণকে ঠেলে দিয়ে উঠে গেল সুখ। হাতের প্লেট রেখে অসহায় মুখায়বে বোঝায়, আমি বাড়ি যাব, চলুন। বর্ণ হাত ধরে টেনে এক চুনো টলাতে পারল না, বরং উল্টো হেসকা টানে তার হাতের বন্ধিনী হয়ে বুকে হুমড়ি খেয়ে পড়ল। বর্ণ বলে, আজ থেকে আমরা এখানে থাকবো ফুল। তুই আমি, আমি তুই, অতঃপর আমরা। না থাকবে সমাজ, না থাকবে তাদের কথা, আর না থাকবে রীতিনীতি। জেসি তখন রুমে বেডে উল্টো শুয়ে পা দুখানা হাঁটু ভেঙে উপরে তুলে নাড়াচাড়া করছে। বুকের নিচে বালিশ চেপে দুহাতের ভাঁজে মুখটা। খানিক দূরে ফোন কুশনে ঠেকিয়ে রাখা গ্রুপ ভিডিও কল চলছে। ভার্সিটির সব বন্ধুরা অ্যাক্টিভ। নাবিয়া, শিমু, তানিশা, ইজাজ আর রায়ান। প্রায় অনেকের হাসি ঠাট্টায় কাটিয়ে দিল সবে মিলে। এরপর এক একজন বিদায় নিতে নিতে রয়ে গেল ইজাজ ও জেছি। কথা বলছে না কেউ, তাকিয়ে আছে কেবল। জেছি লক্ষ্য করে ইজাজের মুখটা শুকনো, কেমন নিথর দৃষ্টিতে তাকে দেখে চলছে সেই শুরু থেকে। অল্প বিস্তর অস্বস্তি বোধ করলেও মুখে হাসি ফুটে এসে। কিরে, সে কখন থেকে এমন হাদারামের মতো চেয়ে চেয়ে কি দেখছিস? কথাটা বলতে ভুলে গেলি নাকি? ইজাজ হাসল শুকনো। এতক্ষণ পর মুখ খুলল। তুই আসছিস না? আমার হয়ে তুই বলে দে, আমি বরং শুনি। তুই কি ইনডিরেক্টলি বলতে চাইলি আমি সারাক্ষণ শুধু বকবক করি? ঈষৎ মেজাজ দেখালো জেসি। ইজাজ হেসে বলল, তা কখন বললাম? রেগে যাচ্ছিস কেন? সত্যি বলতে তোকে রাগলে কিন্তু রসগোল্লার মতো দেখায়। প্রত্যুত্তরে কিছু বলার নিমিত্তে হাঁ করতে গিয়ে ধূপধাপ কিছু পড়ার শব্দে জেসি চমকে ঘাড় উল্টোপাল্টে চাইল। মেহরাব এসেছে। বেডসাইড টেবিলে দুটো ফাইল চোখে পড়ে। তার মানে শব্দটা এগুলো রাখার। কিন্তু মানুষটা এমন ক্ষুব্ধ চোখে তার দিকে চেয়ে আছে কেন? রুমে এলোই বা কবে? ব্যাপারটা নিয়ে বেশি ভাবল না। এমনিতেই মহাশয়ের সাথে এখনো ভাব জমেনি। যতক্ষণ তার আশেপাশে থাকে এমন রুক্ষতা বজায় রেখেই চলে।
জেসি পুনরায় ঘুরে ইজাজকে বলল, বাই এনি চান্স এসব মন ভুলানো কথা বলে আমার সাথে ফার্স্ট ক্লাস করতে চাইছিস না তো? যদি বলি হ্যাঁ, তখন তোর রিয়াকশন কেমন হবে? মেহরাব সামনে এসে দাঁড়িয়েছে জেসির, বুকে হাত বেঁধে সুচালো দৃষ্টি এখনো তাকে ঘিরে। মেয়েটা গলা খাকারি দিয়ে ফ্যালফ্যাল করে মাথা তুলে চায়। লোকটা কি জেলাস? না, এমন তো হওয়ার কথা নয়। তবে সে কি আবার কোনো ভুল করলো কালকের মতো? কালকে তার ভুলটা ছিল মেহরাব ভোরে সেন্টার টেবিলে একটা ফাইল রাখলো। জেসি তখন জগ থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে পুরো জগটাই উল্টে দিল ফাইলের উপর। যদিও মেহরাব থমকে এটা কি করলে ইডিয়েট বাক্যখানি বলেছিল শুধু, এর বেশি কিছু বলেনি, কিন্তু এভাবেই তাকিয়েছিল অনেকক্ষণ। আজ তো সেই ফাইলের ধারে কাছেও ঘেঁষেনি এখনো। তবু এভাবে চেয়ে থাকার মানে? আর চোখে একবার মেহেরাবকে অবলোকন করে মাথা চুলকায় জেসি। মাথায় একটা বুদ্ধি খেলে গেল হঠাৎ। মৃদু হেসে ইজাজকে বলো, রিয়াকশন কি আর হবে, আমিও এনজয় করব। ব্যাস অমনি শিকারীর মতো থাবা বসিয়ে ফোনটা নিয়ে নিল মেহেরাব। স্ক্রিনে নজর রাখে। আকম্মত পুরুষালী অবয়ব দেখে ইজাজ চমকেছে খানিক। জেসির বিয়ে হয়েছে সেটা জানে, কিন্তু বরকে এখনো দেখা হয়নি। সে বলতে চাইল আপনি, বাক্য অসম্পূর্ণ রয়ে গেল। সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে মেহেরাব। জ্বলন্ত চোখে জেসির দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে। ততক্ষণে সে উঠে দাঁড়িয়েছে পেরে। বলল, আপনি ফোন কেড়ে নিলেন কেন? এটা কেমন ধরনের ম্যানার? দেখছিলেন না কথা বলছিলাম আমি? ফোনে এসব করে বেড়াও তোমার ভাইয়া জানে? ফ্রেন্ডের সাথে কথাই তো বলছি, চুরি তো করিনি। মেহেরা ফসছে, মস্তিষ্ক টকবক করছে, অথচ কারণ অজানা। জেসি হাত বাড়ালো, দিন, আমার ফোন দিয়ে দিন। হাত উপরে তুলে কদম তিনিক পিছিয়ে গেল মেহেরাব। গম্ভীর গলায় বলল, দেব না, এটা আমার কাছেই থাকবে আজ। বললেই হলো নাকি? আমার প্রাণ আমায় ফেরত দিন এক্ষুনি। বেড ছেড়ে নেমে এলো তরিত। লাফিয়ে ছুরি জুফিয়ে মেহেরাবের হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। মেহেরাব বুড়ো বেঁকে চেয়ে আছে তখন। মুখ কুঁচকে বিড়বিড় করে, প্রাণ? ইয়েস, আমার ফোন আমার প্রাণ, যাকে দুদণ্ড চোখের আড়ালে রাখতে দম বন্ধ লাগে। স্টুপিড, ইউ কুমড়ো পটাশ, ইউ সিটার, ইউ হনুমান। কপাল কুঁচকে যায় মেহেরাবের। ক্ষিপ্ত স্বরে বলে, ইউ ইডিয়েট, ইউ বোবো। বোবা করছো কেন এবার? কথা ফুরিয়ে গেছে ভান্ডারে? জেসি তৎক্ষণাৎ জবাব করে, বতে বাল। হোয়াট? কি বললে মাত্র? মেহরাব ধমকে উঠে এক প্রকার। জেসি থমথম খায়, জিভে ঠোঁট ভিজিয়ে ইতিউতি করে। মেহরাব এগিয়ে আসতে এক পা দু পা। তা দেখে গলা শুকিয়ে এলো জেসির। সে পেছাতে শুরু করে। হাতাহাতিতে দেয়ালের পিঠে দিকে পিঠ হয়ে গেছিল। ফলস্বরূপ দেয়ালে গিয়ে পিঠ ঠেকে জেসির। মেহেরাব এক হাতে রাখলো কোমরের পাশে, এরপর ঝুঁকে এলো আস্তে করে। ধীর গলায় বলো, বতে কি যেন বলছিলে তখন? স্পষ্ট শুনতে পাইনি, আবার বলো। শ্বাসরুদ্ধকর অনুভূতি হচ্ছে। মেহেরাব এতটা কাছে আগে আসেনি। উষ্ণ শ্বাস সামলে পড়ছে জেসির কপালে। দেয়ালের সাথে যথাসম্ভব সেটে গিয়ে ঘাড় এদিকে বাঁকালো, যেন মুখ লুকাতে চাইছে। সেভাবে আর চোখে চেয়ে কম্পিত গলায় বলো, এই ডক্টর, এই বি কেয়ারফুল। হ্যাঁ, আমার সাথে 19-20 করার চেষ্টা করলে আপনার গলার ওই স্টেনোস্কোপ টেনে ছিঁড়ে ভেঙে গুঁড়িয়ে হাতে ধরিয়ে দেবে একদম। তখন দেখবা সুন্দরী ললনাদের হার্টবিট কিভাবে চেক করেন। কথার শেষে অল্পক্ষণ পর ধীরে ধীরে ঘাড় সোজা করে। মেহরাবের চোখে চোখ পড়ে। সে সময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে শীতল চোখে। তারপর আস্তে করে চোখ নামিয়ে একবার গলায় ঝুলে থাকা স্টেথোর দিকে চেয়ে হঠাৎ ঠোঁটে ঠোঁট কামড়ে সরে গিয়ে ঘুরে দাঁড়ালো। জেসি বুক ভরে শ্বাস ছেড়ে উকি দিয়ে তাকায়। হাসল না মানুষটা, যদিও অস্পষ্ট সেই হাসি, কিন্তু সে হাসির কি বলল? সন্ধ্যার আগমন ঘটেছে ধরণীতে। পাখিরা নিরে ফিরছে যে যার মতো, প্রকৃতি তখন শান্ত। বার্নাস ক্যাস্টেলের আশেপাশে জনমানব শূন্য হওয়ায় তারও দ্বিগুণ শুনশান। সুখ অবরুদ্ধ রুমটায় উদ্বিগ্ন মনে বসে, বনু তার কোলে মাথা রেখে ঘুমিয়ে। দীর্ঘদিন পর একান্ত কাছে পাওয়া দোহাই দিয়ে তখন তাকে ভুলিয়ে ভালি স্থির করেছিল। কিন্তু সময় যে ক্রমশ বেড়ে চলেছে, অথচ বাড়ি যাওয়ার নাম নেই। বর্ণর মসৃণ কপাল ছুঁয়ে দিয়ে চুলে হাত গলিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে দিতে অপলক চেয়ে রয় সুখ।
মিনিট পাঁচেক আগের মতো পুনরায় মনের অস্থিরতা উবে উঠল। দৃষ্টিতে ভর করল একরাশ মুগ্ধতা, অধরে বিচলিত করে হাসির রেখা। পুরুষটা কি সুন্দর, চেহারার প্রতিটি রেখায় রেখায় কি অদ্ভুত মাদকতা। আজীবন চেয়ে থাকলে হয়তো সুখের অনুরক্তি কমবে না, কখনো বিরক্তি আসবে না। চড়া ভুরু নাক, শক্ত চেয়াল, নিঃসন্দেহে সৃষ্টিকর্তা খুব যত্নে এঁকেছে এই গড়ন। যদিও রবের সকল সৃষ্টি নিখুঁত, অপরূপ, অতুলনীয়। সুখ ঝুঁকে গেল আচমকা, আস্তে করে কোমল ঝাঁকালো ঠোঁট দুটো ছুঁয়ে দিল বর্ণর কপালে, শরীর জুড়ে বিদ্যুৎ সংকার দিল। শিরশির অস্থির এক অনুভূতি পাশ কাটিয়ে গেল তন্মনে। সুখ নিজেকে স্থির করে, ফের চুমু আঁকে গালের ডান পাশে, এরপর বাঁ পাশে, তারপর থুতনিতে। কাঁটার ন্যায় গালে খোঁচা খোঁচা দাড়ি, স্পর্শে লোমকূপ সিধে হয়ে উঠে অচিরে। তবুও সে থেমে নেই, লোকটা জেগে না ওঠার মতো আলতো পরশে চুমু এঁকে যাচ্ছে একের পরে। সুযোগ এসেছে, আজ ১০০ পার করেই ছাড়বে। যে কোনো তাসবিহান পণ্যকে হারাতে হবে। দম আটকে আসছিল সুখের। অন্যত্র ফিরে জোরে শ্বাস ছেড়ে ফের ঠোঁট এগিয়ে থুতনির কাছাকাছি নিয়ে যেতেই বর্ণর তুষার কালো মণি চোখ জোড়া ফট করে খুলে গেল। সুখ চমকায়, থমকায়। তড়িৎ গতিতে সরে আসতে গেলে বর্ণ এক ঝটকায় সুখের ঘাড়ের পিছে হাত রেখে নিজের মুখখানা উপরে তুলে লম্বা চুমু খেলো ঠোঁটে। এরপর ছেড়ে দিয়ে বলল, মুখের চারপাশে কি সিফলিং দিলি, কিন্তু ঠোঁট বাদ রাখলি কেন? আই গট হার্ট বাই শাস ডিসক্রিমিনেশন সুইট হার্ট। বর্ণ উঠে এলো, বলল, ইউ উইল বি সারপ্রাইজ টু হেয়ার মাই ফ্লাওয়ার কুইন। সব কিছুতে জেতার জেদ থাকলেও ঠিক এই জায়গায় সারা জীবন তোর কাছে হার মেনে নিতে চাইব আমি। সুখের অথবিহল মুখের বাঁ পাশে চট করে ঠোঁট ছুঁয়ে বলল এরপর, এই যে, আবার আমার বেসামাল ঠোঁট তোর গালে চলে গেল। এখন একটার বদলে দুটো ফেরত দিয়ে হারিয়ে দে আমায়। দু ভুরু নাচিয়ে বর্ণ দুষ্ট হাসে, সন্তর্পণে গাল বাড়িয়ে দিল। সুখ দুহাতে ঠোঁট ডেকে নিল, ঘন ঘন দুদিক মাথা ঝাঁকিয়ে বোঝায় সে এমনটা করবে না। বর্ণ কপাল চুলকে ঈষৎ ভাবনাগ্রস্ত হয়ে পড়ল। তখন কি বলেছিলি? আমার অগোচরে ৭টা চুমো খেয়েছিস। মাই গড, সোনা বউ আমার, অজান্তে আর কি কি সর্বনাশ করেছিস আমার। ডেফামেশন। আমি কিছু করিনি। বর্ণ লাগামহীন ঠোঁট দুটো চেপে ধরে সুখ। শক্তপোক্ত কিছুতে কপাট ঠুকতে ইচ্ছে করছে। আবেগের বশে কেন যে তখন গোপন তথ্যটি জানিয়ে দিল। তাছাড়া নিজে যে তার চেয়েও ১০-১২ গুণ এগিয়ে, সেবেলা কিছুই না। ফোনে সময় দেখে তাড়া দিল, ৭টা পেরিয়ে গেছে, বাড়ি চলুন, সবাই টেনশন করবে। বর্ণ বিরক্তিতে নাকচ কয়। আবারও সেই একই গীত। গম্ভীর মুখ করে শক্ত কণ্ঠে বলল, কেউ টেনশন করবে না ফুল, আমরা এখানেই থাকছি আজ থেকে। নিজেকে প্রস্তুত করে নে, আমার সাথে এক জীবন কাটাতে হবে। শুধুই আমার সাথে, না পরিবার, না দোস্ত, না সমাজ, না রীতি নেওয়াজ। তামির সাহেবের নম্বর কল দিল। এরপর সুখ দেখতে পায় সকলে স্বাভাবিক আচরণ করছে, যেন কিছুই হয়নি। সে যে না বলে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল তা নিয়েও কোনো প্রশ্ন করল না। কানেকশন বিচ্ছিন্ন করে বর্ণ তীর্যক দৃষ্টি মেনে তাকালো সুখের দিকে। কাছে সে দোনা-মোনা নিয়ে। এদিকে বর্ণ ইঙ্গিত দিচ্ছে এখানে আজীবন থাকার। অন্যদিকে আব্বু বলেছে, ব্যাস দিন দুয়েকের ব্যাপার, এরপর সুখ পুনরায় শিকদানি-বেশে যেতে পারবে। সবাইকে ছেড়ে আমি এখানে দুদিনের বেশি থাকব না। ইশারায় কথাটি বুঝিয়ে দিয়ে চোখের পানি মুছে সুখ। বর্ণ ক্ষণকাল চেয়ে থেকে স্বরে একনিষ্ঠতা বজায় রেখে বলল, শিখতে হবে। সকল পিছুটান ছেড়ে শুধুমাত্র আসফিয়ান বর্ণর হয়ে পথ চলতে শিখতে হবে। তোর মন মস্তিষ্কের সমস্ত ভাবনা, কল্পনা, জল্পনা ঝুড়ে কেবল একটিই নাম, আসফিয়ান বর্ণকে রাখা রপ্ত করতে হবে। ডোন্ট হ্যাভ পারমিশন টু রিমেম্বার দ্য রেস্ট অব দ্য ওয়ার্ল্ড। গাল বেয়ে টপ করে অশ্রু গড়িয়ে পড়ে সুখের। জানতে চাইল, পরিবারের কথা ভুলে যেতে বলেছেন? হুম, শুধু আমার কাছে, আমার হয়ে থাকতে বলেছি। তোর পৃথিবী জুড়ে শুধু আমাকেই রাখতে বলেছি। পরবর্তীতে হঠাৎ কেমন যেন হয়ে গেল তার আচরণ। সুখের গালে হাত রেখে ছোট বাচ্চাদের মতো বলে, আমার হিংসে হয় ফুল। দ্বিতীয় কারো জন্য তোর আদর ভালোবাসা দেখলে আমার হিংসে হয়, সে হোক বাবা মা বা অন্য কেউ। বুকে কেমন একটা করে ওঠে, শেষ করে দিতে ইচ্ছে করে। আমি কন্ট্রোলে রাখি নিজেকে, উপরে উপরে খুব শান্ত থাকি, কিন্তু তখন মস্তিষ্কে কী চলে তুই জানিস না ফুল। কান্না থেমে যায় সুখের, স্তব্ধ হয়ে গেছে সে। হিংসে কার জন্য? সুখ বোঝায়,
ওরা আমার আপনজন, বাহিরে কেউ নয়। আমার, আপনার, আমাদের পরিবার। আপনজন, তোর চেয়ে আপন কে? আমার অবস্থান কোথায়? হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নির্বাক চেয়ে থাকলো সুখ। জবাব কি দেবে? পৃথিবীর সবচেয়ে কঠিনতম প্রশ্ন মনে হলো এটা। বর্ণ মাথা ঝাঁকায় সজোরে। চল, আজ একটা খেলা খেলি। অতঃপর হুটহাট রুম থেকে কোথাও একটা বেরিয়ে গেল সে। সুখ ভয়ার্ত চোখে ঢোক গিলে। এই কঠিন মুহূর্তে কি খেলা খেলতে চায় আসপিয়ান বর্ণ?